সব পরীক্ষাতেই একটা অঙ্ক পরীক্ষা থাকে, যে পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীরা রীতিমতো টেনশনে থাকেন। কি সেকাল সে কি একাল, অঙ্ক পরীক্ষার টেনশন যাওয়ার নয়। মানে পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র হাতে পাওয়া অবধি সে টেনশন থাকে, পরীক্ষা দেওয়ার পরও টেনশন পুরোপুরি যায় না, বারবার অঙ্ক মিলিয়ে দেখা কোথাও ভুল করে আসিনি তো। রেজাল্ট হাতে পাওয়ার পর অঙ্ক পরীক্ষার টেনশন শেষ হয়। রাজনীতিতেও অঙ্ক পরীক্ষা হয় এবং সেই অঙ্ক পরীক্ষায় সব রাজনৈতিক দলই সেই অঙ্ক মেলানো নিয়ে টেনশনে থাকে। রাজনীতি আর কি, আমাদের দেশে অঙ্কই তো। অঙ্ক পরীক্ষাটার নাম হচ্ছে FCRA, FCRA, মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, তার সংশোধন, অ্যামেন্ডমেন্ট। এই বিলটা ইতিমধ্যেই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করে দিয়েছেন। এটাকে অঙ্ক পরীক্ষা বলছি কেন? কারণ এটা নিয়ে সরকার পক্ষ একরকমের অঙ্ক কষেছে, এটা নিয়ে বিরোধী পক্ষ একরকমের অঙ্ক কষেছে, দুপক্ষের তরফেই নির্দিষ্ট যুক্তি আছে। আবার এই বিলটার পিছনে একটা বিশাল রাজনৈতিক অঙ্ক আছে। সংশোধনী আসছে মানে এ কথা স্পষ্ট যে আইনটা আগে থেকেই আছে। আইনটা কবে প্রথম এলো, এটা খুব আশ্চর্যের বিষয়। এটা বিরোধীরা এখন বিরোধিতা করছে ঠিকই, কিন্তু এই আইনটা মোদী সরকার নিয়ে আসেনি। 1976 সালে ইন্দিরা গান্ধীর সরকার এমার্জেন্সির সময় এই আইনটা প্রথম নিয়ে আসে। এই আইনটার প্রথম সংশোধনী হয় 1984 সালে, যখন ইন্দিরা গান্ধী অথবা রাজীব গান্ধীর সরকার ছিল। দ্বিতীয় সংশোধনী হয় 2010 সালে, যখন মনমোহন সিংয়ের সরকার ছিল এবং পি চিদম্বরম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারপর বিজেপির সরকার আসে। 2020 সালে প্রথম তৃতীয় সংশোধনী হয়, তারপর 2022 সালে আবার সংশোধনী হয়। মানে এই আইনটা বারবার সংশোধনী হয়েছে প্রয়োজন অনুযায়ী, কারণ বিদেশি অনুদান একটা এমন বিষয় যেটার ওপর নজরদারি রাখা প্রয়োজন। কেন্দ্রীয় সরকার এই যে বিদেশি অনুদান আইনে যে সংশোধনী নিয়ে আসছে, তাতে কি কি আছে? প্রথম শর্ত হচ্ছে নথিভুক্তিকরণ, মানে যে কেউ আপনি চাইলেই বিদেশি অনুদান নিতে পারবো না। আমার সরকারের কাছে গিয়ে বলতে হবে যে আমি একটা সংগঠন, এই আমার কাজ, আমি এই চালাই, আমি বিদেশি অনুদান নিতে চলেছি, আমি নথিভুক্ত করব। তারপর কি হবে? তারপর হচ্ছে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, মানে আমার কলকাতায় থাকা বা রাজ্যের অন্য কোথাও থাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই অনুদান আসবে না। অর্থের পরিমাণ, মানে কত টাকা ঢুকছে এবং তার উদ্দেশ্য কি, মানে আমি কোন ক্ষেত্রে খরচ করব, এবং অনুদানকারীর নাম, মানে অনুদানকারী কে আমাকে টাকাটা দিচ্ছে, মানে আমি সোর্স ডিসক্লোজ করব না। আমার কাছে বিদেশ থেকে টাকা এলো কিন্তু কে টাকাটা পাঠালো আমি সেটা ডিসক্লোজ করব না। আননোন সোর্স থেকে টাকা চলে এলো, সেটা হবে না, সোর্সকে জানাতে হবে। চতুর্থত কি, ওই স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো, টাকাটা ঢোকার পর সেটি ফেলে রেখে দিলে, এই কাজ করব বলে এনেছিলাম দিয়ে কাজটা করলেন না, সেটা হবে না। 2 বছরের মধ্যে অন্তত 10 লক্ষ টাকা খরচ করতে হবে সব ডিরেক্টরের, মানে যারা রেজিস্ট্রি, যেই সংস্থার রেজিস্ট্রি করেছে ফরেন অনুদান নেবে বলে, বিদেশি অনুদান নেবে বলে, তাদের আধার কার্ড থাকতে হবে। প্রতি বছর বিদেশি অনুদানের অডিট করাতে হবে। এই যে 2 বছরে 10 লক্ষ টাকার খরচ, এটাও অডিটে দেখাতে হবে। কত টাকা এলো, সেটা কি কাজে খরচ হলো, সেটা অডিট করাতে হবে এবং অডিটের যাবতীয় তথ্য অনলাইনে রিটার্ন করতে হবে। আমরা যেভাবে প্রতি বছর আয়কর রিটার্ন দিই, এবার সেই সংস্থার অধীনে যদি কোনো ধর্মস্থান থাকে, সেই ধর্মস্থানের, মানে কোনো সম্পত্তির মধ্যে সে যেখানে কাজ করছে কোনো ধর্মস্থান রয়েছে, বা তার হাতে কোনো ধর্মস্থান এসে গেল যেখানে সে কাজ করছে, তার চরিত্র বদল করা চলবে না। দেশের সার্বভৌমত্ব, ভারতীয় গণতন্ত্র, ভারতের নির্বাচনী প্রক্রিয়া, আইন শৃঙ্খলা এবং জাতীয় সুরক্ষা, এই কোনো সংস্থার যারা অনুদান নিচ্ছে বিদেশি, তাদের যদি কাউকে দেখা যায় বা অনুদানের টাকা দেখা যায় যে আমাদের এই মূল জিনিসগুলো, আমাদের অস্তিত্ব যে জিনিসগুলোর ওপর টিকে রয়েছে,
তার সঙ্গে আপোষ করা হবে না। কোনো সংস্থা যদি বিদেশি অনুদান নিয়ে সেই টাকা যদি এমনভাবে কোথাও খরচ হয় যাতে আমাদের এই ইনস্টিটিউশনগুলো বিপন্ন হচ্ছে, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় সুরক্ষা বিপন্ন হচ্ছে, তাহলে সেই সংস্থার লাইসেন্স বাতিল হয়ে যাবে। এবং কিছু মানুষ বিদেশি অনুদান নিতে পারবে না, এটা ঘোষণা করে দেওয়া হয়েছে এই আইন। কারা পারবেন না? রাজনীতির সঙ্গে বিধায়ক এবং সাংসদরা, মানে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ জড়িত যারা বিধায়ক এবং সাংসদরা কোনও ফরেন এড নিতে পারবেন না। কেন পারবেন না? কারণ বিধানসভায় বিধায়করা আইন তৈরির সঙ্গে যুক্ত, লোকসভায় সাংসদরা আইন তৈরির সঙ্গে যুক্ত। এবার তাঁরা যদি অনুদান নেন বা ফরেন ফান্ডিং নেন কোনো একটা সংস্থার মাধ্যমে, তারা হয়তো কোনো সংস্থায় যুক্ত, তারা নিচ্ছেন, তাতে কি হবে? ওই বিধায়ক বা সাংসদকে অনুদান দিয়ে বিদেশের কেউ আমাদের আইন তৈরির ব্যবস্থায় নাক গলাতে পারবে। তেমনই আইন যেমন বিধানসভা বা রাজ্যসভায়, লোকসভায় তৈরি হয়, রাজ্যসভায় তৈরি হয়, আইনসভায় তৈরি হয়, তেমনি বিচার সভা, আদালতে আইনের ব্যাখ্যা হয়। তাই জন্য বিচারক এবং বিচারপতিরাও বিদেশি অনুদান নিতে পারবে না। এছাড়া কারা পারবেন না? সরকারি কর্মচারীরা, মানে আমাদের গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, এক্সিকিউটিভ, যারা আইন মোতাবেক কাজ করেন, আইন প্রতিষ্ঠায় কাজ করেন, আইন শৃঙ্খলায় কাজ করেন, তাঁরা বিদেশি অনুদান নিতে পারবেন না। মানে এক্সিকিউটিভ যারা কার্যনির্বাহী বা কার্যক্ষেত্রে আইনটা প্রয়োগ করার দায়িত্ব যাদের, তাঁরা বিদেশি অনুদান নিতে পারবেন না। সংবাদ মাধ্যমের এডিটররা, তাঁরা বিদেশি অনুদান নিতে পারবেন না পার্সোনালি। সংবাদ ও রাজনীতির সঙ্গে যুক্ত যে প্রকাশকরা রয়েছেন, মানে যারা রাজনৈতিক পুস্তিকা ছাপান, রাজনৈতিক বিষয়বস্তু ছাপান, এমন প্রকাশক অথবা সংবাদ মাধ্যমের প্রকাশক যারা বা মুদ্রণ বিভাগে যেরকম থাকেন, তাঁরা বিদেশি অনুদান নিতে পারবেন না। যে সংস্থার লাইসেন্স নবীকরণ হলো না, সেই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবে। সেই জন্য একটা সংস্থা থাকবে, একটা নির্দিষ্ট বডি থাকবে, একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, যারা এই এফসিআরএতে নথিভুক্ত করা রেজিস্টার্ড হওয়া সংস্থা যাদের লাইসেন্স নবীকরণ করা হলো না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবে। আর বিরোধীরা বলছে যে এই বাজেয়াপ্ত করা বা এই যে ধর্মস্থানের চরিত্র বদল করা যাবে না এই বলে, বা অনেক সংখ্যালঘু সংগঠন আছে, অনেক মিশনারিজ আছে যারা ফরেন এড পায়, তাদের ওপর তো কোপ নেমে আসতে পারে রাজনৈতিক ইকুয়েশনের কারণে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, তাদের ফাংশন ডিসফাংশন করে দেওয়া যেতে পারে, অথবা এই যে দেশের সার্বভৌমত্ব, জাতীয় সুরক্ষার যে ক্লজগুলো আছে, যদি কোনো সংস্থার লাইসেন্স এই মর্মে হয়তো বাতিল হয়ে গেল, যা নবীকরণ হলো না, যে জাতীয় সুরক্ষা বা দেশের সার্বভৌমত্ব বা আইন শৃঙ্খলার ক্ষেত্রে এই সংস্থাটা শর্ত পূরণ করেন, তার মানে তাকে দেশবিরোধী বলে দেওয়া হলো। বললো এই আইনটার অপব্যবহার করে অপছন্দের লোককে দেশবিরোধী বলে দেওয়া যায়। এটা বিরোধীদের আপত্তির জায়গা। কিছু কিছু ঘটনা ঘটেছে অতীতে, তাতে দেখা গেছে যে সরকার যে এই অ্যামেন্ডমেন্টটা বা এই সংশোধনীটা নিয়ে এসছে তার হয়তো প্রয়োজন ছিল। কিছু কিছু তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাওয়া গেছে, যেমন চার্চ অক্সিলিয়ারি ফর ট্রাইব্যুনাল অ্যাকশন, CASA। এই সংগঠনটা একটা এনজিও, এটা আদিবাসী প্রধান এলাকায় সক্রিয়। ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর পূর্বাঞ্চল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এরা সক্রিয়। এদের ঘোষিত কর্মসূচি কী ছিল? এরা মানবিক ত্রাণ দেবে, বিপর্যয়ে ত্রাণ দেবে, গ্রামীণ উন্নয়ন করবে। স্বরাষ্ট্রমন্ত্রকের তদন্তে প্রকাশ হয়েছে এরা ধর্মপ্রচারে বিদেশি অর্থ পেয়েছে এবং তার অপব্যবহার করেছে। বিদেশি অর্থের অপব্যবহার করে এরা ধর্মান্তকরণ করেছে। আরেকটা সংস্থা হচ্ছে ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়া। এটা একটা খ্রিস্টিয়ান ছাতা সংগঠন বা আমব্রেলা অর্গানাইজেশন। এটা উত্তর ও মধ্য ভারতের আদিবাসী প্রধান এলাকায় সক্রিয়। এদের ঘোষিত কর্মসূচিও সমাজসেবা, ক্ষমতায়ন, সমাজের উন্নয়ন। স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ হচ্ছে বিদেশি অনুদানের টাকায় এরা চার্চ সম্প্রসারণ ও ধর্মপ্রচার করেছে। CNISBSS সংস্থাটার নাম। এটা চার্চ অফ নর্থ ইন্ডিয়া সংগঠনের গ্রামোন্নয়ন শাখা। এর ঘোষিত কর্মসূচি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক পরিকাঠামো তৈরি। অনুদানের অপব্যবহার করে এরাও ধর্মান্তকরণ করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে প্রকাশ। এছাড়া আছে
ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া। এদের কর্মসূচি ছিল শিশুদের বৃত্তি দেয়া বা শিশুদের স্কলারশিপ দেয়া, শিক্ষার প্রসার ঘটানো এবং শিশু শিক্ষার জন্য এরা বিদেশি অনুদান নিত। কিন্তু বলা হচ্ছে শিশু শিক্ষার নাম করে ধর্মীয় শিক্ষায় ওই বিদেশি অনুদানের অপব্যবহার করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে FCR এর লাইসেন্স প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আরেকটা সংস্থা হচ্ছে আল হাসান এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, IDCN। এটা ইসলামিক দাওয়া সেন্টারে সম্পর্কযুক্ত শিক্ষা ট্রাস্ট। এদের ঘোষিত কর্মসূচি শিক্ষার প্রসার ও জনকল্যাণ, কিন্তু অভিযোগ হচ্ছে ধর্মান্তকরণের উদ্দেশ্যে অর্থের অপব্যবহার করা হয়েছে। এছাড়া AFMI চ্যারিটেবল ট্রাস্ট, এটা গুজরাটের কেন্দ্রিক কল্যাণকামী সংগঠন। এই সংগঠনের ঘোষিত কর্মসূচি ছিল নানা ওয়েলফেয়ার স্কিম করা বা কল্যাণকামী নানা কাজ করা। স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ এই সংগঠন যে ফরেন ফান্ড নিত ওটা অ্যাকচুয়ালি হাওয়ালা ট্রানজাকশন হতো। রিহাব ইন্ডিয়া ফাউন্ডেশন, RIF, এদের ঘোষিত কর্মসূচি ছিল ক্ষমতায়ন, শিক্ষা ও সামাজিক ত্রাণ। এরাও হাওয়ালা লেনদেন ও ক্ষুদ্র আমানতের ব্যবসা করছিল। এছাড়া এদের আরেকটা বড় অভিযোগ হচ্ছে নিষিদ্ধ সংগঠন PFI, সেই PFI-কে এই রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন টাকার জোগাড় দিত এবং একাধিক রাজ্যে মৌলবাদী কর্মসূচিতে এই রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন মদত জুগিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট রয়েছে। আমেরিকার কিছু ল মেকার বা আমেরিকার সংসদ যেটা আছে পার্লামেন্ট, হাউস অফ কমন্স আর সেনেট, সেখানে যারা থাকেন তার ল মেকাররাও আপত্তি করতে শুরু করে দিয়েছে। তারা বলছেন যে ভারত কি করে এই আইন আনতে পারে, ভারত এই আইনটা সরাসরি ক্রিশ্চিয়ানিটির ওপর আঘাত করছে। আমেরিকা কি বিদেশি অনুদানের ওপর কোনো রকম বিধিনিষেধ আরোপ করে না? করে। সেবার কোন দেশে কীরকম বিধিনিষেধ আরোপ করে সেটা আমরা আলোচনা করে দেখব। তারপর আমরা বিচার করব ভারতের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটা যথাযথ না যথাযথ নয়। আমেরিকায় যে কোনো নির্বাচনে বিদেশি অনুদান নিষিদ্ধ, কেউ নিতে পারবে না। ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন আইন কার্যকর রয়েছে, মানে আমাদের যেমন নথিভুক্তকরণ হচ্ছে আমেরিকায় ইতিমধ্যেই সেটা রয়েছে, ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন আইন। এবং কোনো রকম নির্বাচনে কোনো রকম ফরেন মানি ঢুকতে পারে না। এবং প্রাপ্য অনুদানের তথ্য, মানে এই রেজিস্ট্রেশন, ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন আইনে যারা রেজিস্ট্রি করে রাখে তাদের কত টাকা অনুদান পেল তা সর্বসমক্ষে ঘোষণা করতে হয়, মানে পাবলিক ডিসক্লোজার থাকে। ব্রিটেন, দেখুন আমাদের জাতীয় নিরাপত্তার কথা বলা হচ্ছে এই FCRA আইনে। ব্রিটেনেও জাতীয় নিরাপত্তা আইন কার্যকর রয়েছে, মানে জাতীয় নিরাপত্তার মধ্যেই বিদেশি অনুদানটা রয়েছে। ফরেন ইনফ্লুয়েন্স রেজিস্ট্রেশন স্কিমে অস্ত্র দেওয়া হয়েছে, মানে জাতীয় নিরাপত্তার আন্ডারে ফরেন ইনফ্লুয়েন্স রেজিস্ট্রেশন স্কিম রয়েছে ব্রিটেনে, এবং সেখানে MI5 এবং ব্রিটিশ পুলিশকে অস্ত্র ক্ষমতা দেওয়া রয়েছে যে তারা যে কোনো রকমের ব্যবস্থা নিতে পারবে। এটা কিন্তু MI5 মানে সেই জেমস বন্ডের MI5 MI6, মানে একদম গুপ্তচর সংস্থা, একটা দেশের ভেতরে কাজ করে একটা দেশের বাইরে, সেই লেভেল অবধি পাওয়ার দেওয়া রয়েছে। এবং ভিন দেশের রাজনৈতিক কর্মসূচিতেও নজরদারি রাখতে পারবে, মানে কোন দেশে কোন শক্তি ক্ষমতায় এলো, তারা ব্রিটেনে টাকা ঢেলে কোনো রকম অভ্যন্তরীণ ব্যালেন্স নষ্ট করে ফেলতে পারে কিনা সেই ব্যবস্থাটাও কিন্তু ব্রিটেনে রয়েছে। নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে, যেমন রাশিয়া, যেটা বলা নেই, ব্রিটেনে সেই দেশ থেকে ব্রিটেনে যে টাকাই ঢুকুক তার ওপর বিশেষ নজরদারি করা হয়। কানাডায় ফরেন ফান্ডিং বেড়েছে, কানাডা নতুন আইন নিয়ে এসছে, ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। বিদেশি অনুদান নথিভুক্তকরণ শুরু হয়েছে, মানে আমাদের দেশে যেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হচ্ছে, কানাডাতে সেটা শুরু হয়েছে। একজন নিরপেক্ষ কমিশনারের নেতৃত্বে এই রেজিস্ট্রেশনটা হয়, মানে কানাডাও বিদেশি অর্থের ওপর নজরদারি করছে। আইন আরও করা হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। 100 অস্ট্রেলিয়ান ডলারের বেশি বিদেশি অনুদান কোনো নির্বাচনী প্রচারে অ্যালাউড নয়। রাজনৈতিক দল বা নেতা টাকা তো দূরের কথা, অস্ট্রেলিয়ান ডলার তো দূরের কথা, কোনো বিদেশি উপহার নিতে পারেন না। নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিক নন এমন কেউ থাকতে পারেন না, মানে অস্ট্রেলিয়ায় বহু বিদেশি থাকেন, তারা ভোটাধিকার ছাড়া নাগরিক, তারা নির্বাচনী প্রক্রিয়ার সময় ভোট হবে যেখানে তার আশেপাশে যেতে পারেন না। এনজিওগুলি নিয়ন্ত্রিত হয় ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি স্কিম দ্বারা, মানে প্রত্যেকটা এনজিওর ওপর নজরদারি রয়েছে।
রাশিয়া আইন আরও করা হয়ে যাচ্ছে। রাশিয়ায় ফরেন এজেন্টস আইনে বিদেশি অনুদান সম্পূর্ণ নিয়ন্ত্রিত। যে কোনো অনুদানের কঠোরভাবে অডিট করা হয়, যে কোনো অনুদান বিদেশ থেকে যাচ্ছে। আইন না মানলে কঠিন শাস্তির বন্দোবস্ত রয়েছে। কিরগিজস্তান এশিয়া মাইনরের দেশ। কিরগিজস্তানে বিদেশি প্রতিনিধিত্ব আইন কার্যকর রয়েছে। বিদেশি অনুদানে রাষ্ট্রের সম্পূর্ণ নজরদারি রয়েছে, যখন খুশি নাক গলাতে পারে। বিদেশি অনুদান নেয় এনজিওগুলিকে বিশেষভাবে নজর রাখা হয় এবং কার্যক্ষেত্রে যেটা আনঅফিসিয়ালি তাদের সন্দেহের চোখেও দেখা হয়। জর্জিয়া ট্রান্সপারেন্সি অন ফরেন ইনফ্লুয়েন্স আইন কার্যকর রয়েছে। বিদেশি অনুদান 20% ছাড়ালেই নথিভুক্তকরণ, মানে কোনো এনজিও যা মোট ভলিউম অফ অ্যাসেট তার 20%-এর বেশি যদি বিদেশি অনুদান ছাড়িয়ে যায় তাহলেই রেজিস্ট্রেশন করতে হয়। আইন না মানলে জর্জিয়াতেও কড়া শাস্তির ব্যবস্থা রয়েছে। চীন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। চীনে বিদেশি অনুদান নেওয়াই যায় না। চীনের কোনো এনজিও বিদেশি অনুদান নিতে পারে না। প্রতি এনজিওতে সরকারি প্রতিনিধি থাকেন একজন করে, নাহলে এনজিওর লাইসেন্সই দেওয়া হয় না। মানে সরকারের একজন বসে থাকবে এনজিওর খরচায়, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক ঘুরপথে হয়তো কিছু টাকা, কিছু অর্থ অনুদান চীনের এনজিওগুলোতে এলো। মিশরে অনুমতি নিতে হয় সরকারের বিদেশি অনুদান নেওয়ার আগে, অনুমতি নিতে হয়। আইন অমান্য করলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এবার বিশ্বের বহু দেশ দেখা যাচ্ছে বিদেশি অনুদানের ক্ষেত্রে নিজেদের আভ্যন্তরীণ সুরক্ষার কথা মাথায় রেখে, আভ্যন্তরীণ সার্বভৌমত্বর কথা মাথায় রেখে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে, নির্বাচনের নিরপেক্ষতার কথা মাথায় রেখে, গণতন্ত্রের স্থায়িত্বের কথা মাথায় রেখে বিদেশি অনুদানের ওপর নজরদারি করছে, কঠোর আইন দ্বারা তা নিয়ন্ত্রণ করছে। তাহলে আমাদের দেশ যদি করে, তাহলে বিদেশিদের সেটা নিয়ে এত সমস্যা কিসের? এটা তো আমাদের দেশের আইন। আর যদি আইন একটু কঠোরই হয়, যদি স্বচ্ছতা থাকে কোনো সংগঠনের, তাহলে সেই আইন মেনে নিতে সমস্যা কোথায়?